আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আমি সরাসরি ঘটনাতে চলে যেতেছি। ঘটনাটি হচ্ছে রাত্রে বিকেলে যারা গাড়ি ড্রাইভ করে কিংবা রাত্রিবেলা যারা গাড়ি চালায় তাদের নিয়ে সম্পূর্ণ ঘটনাটি। আশা করি গল্পটি সবাই ভালো লাগবে। ঘটনাটি যেভাবে লেখা ঠিক সেভাবে পড়ে শোনাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাত তখন প্রায় 2টা। মাধবপুর থেকে কাস্তাগঞ্জের দিকে ধাবমান একটি পুরানো ট্রাক হাইওয়ের উপর শব্দহীন গতিতে চলছিল। ট্রাকের চালকের নাম জাহাঙ্গীর, বয়স 40 চুই। বহু বছর ধরে রাতের রাস্তায় গাড়ি চালা এবং গাড়ি চালিয়ে তিনি অভ্যস্ত, কিন্তু আজ তার বুকের ভেতর কেমন যেন হালকা কাঁপুনি। পাশে বসা হেল্পার ছেলেটার নাম বাবুল চুপচাপ বসে আছে। এমন চুপচাপ বাবুলকে আগে কখনো দেখেনি জাহাঙ্গীর। কিরে, তোর গলায় শুকায় গেছে নাকি? হালকা হাসি দিয়ে বলল জাহাঙ্গীর। বাবুল মুখ ফিরে শুধু বলল, ভাই কিছু একটা ঠিক নাই, আমার খুব অস্বস্তি লাগতেছে। জাহাঙ্গীরও সেই অস্বস্তিটা অনুভব করছিল, কিন্তু সেটা স্বীকার করতে চায়নি। তারা তখন একটা নির্জন জায়গার ভেতর দিয়ে যাচ্ছে। বাম পাশে পরিত্যক্ত একটা ইটভাটা আর ডান পাশে পুরনো একটা বন। হাইওয়ের এই অংশটা আলো কম, মোবাইলের নেটওয়ার্ক থাকে না বললেই চলে। হঠাৎ করে বাবুল জুড়ে চিৎকার করে উঠল, ভাই সামনে কিসের ছায়া দেখেন। জাহাঙ্গীর ব্যাগ কষে দাঁড়ালো। সে হেডলাইটের আলো দেখতে পেল রাস্তার একটা কালো ছায়া, যেন কোনো নারী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাতের এই পাকা রাস্তায় মহিলা। জাহাঙ্গীর কাঁপা কণ্ঠে বলল। হঠাৎ সেই ছায়াটা তাকের দিকে ঘুরে তাকালো। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু ছবিতে যেন তার আগুনের মতো লাল, গভীর আর তীক্ষ্ণ। ভাই ভাই হবেন না, চলেন উল্টা চলে যায়, বাবুল কাফা গলায় বলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্রাক বন্ধ হয়ে গেল। তারপরে কিন্তু ইঞ্জিন চালু হয় না। টাটার ঘুরতেছে, ইঞ্জিন চালু হতেছে না। চারদিকে নিস্তব্ধ। সেই ছায়াটা আস্তে আস্তে ট্রাকের দিকে এগিয়ে আসতে শুরু করলো। জাহাঙ্গীর মনে হলো, সে ভাবলো সে যেন চোখের সামনে তার নিজের মৃত্যু দেখতে পাচ্ছে। বাবুল দোয়া পড়তে শুরু করলো। হঠাৎ ট্রাকের দরজা নিজে নিজে খুলে গেল। ঠান্ডা হাওয়ার ভেতরে ঢুকলো, আর সেই সঙ্গে এক বিষাদময় রাত ছমছমে গন্ধ। ছায়াটা এখন ট্রাকের একদম কাছে। জাহাঙ্গীরের চোখ পড়তে সে সুন্দর একটা ভেতরের গলা। একটা মহিলা কাঁদতে কাঁদতে বলতেছে, আমাকে ফিরিয়ে নাও, আমি এখানে ছিলাম, আমাকে কেউ খুঁজে পায়নি। জাহাঙ্গীর তখন গাড়ি ছেড়ে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু শরীর লড়ছে না। একটা অদৃশ্য শক্তি যেন তাকে চেপে ধরেছে। বাবুল তখন অজ্ঞান হয়ে পড়ে গেছে সিটের উপর। ঠিক তখনই অনেক দূর থেকে একটা বাইকের আলো দেখা গেল। হেডলাইটের তীব্র আলো ছায়াটা হঠাৎ মিলিয়ে গেল, যেন কিছুই ছিল না। ট্রাক আবার নিজে স্টার্ট নিল। জাহাঙ্গীর খুনের মতো বাবুলকে টেনে তুলে ট্রাক চালিয়ে দিল। কাঁদতে কাঁদতে কাস্তাগঞ্জ পৌঁছানোর পর হঠাৎ দুজনে হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই রাতে বাবুলের জ্বর 103 ডিগ্রি, আর জাহাঙ্গীর সারা রাত কথা বলতে পারেনি। পরের দিন সকালে এক বৃদ্ধ হাসপাতালে ওয়ার্ডে এসে বলল, তোমরা নিশ্চয়ই সেই ইটভাটার পাই দিয়ে গিয়েছিলে, শুনেছি।
সেখানে এক মেয়ে অনেক বছর আগে মারা গিয়েছিল, গর্ভবতী ছিল সে। কেউ খুঁজে পায়নি তার লাশ। মাঝে মাঝে তার আত্মা পথ আটকে দাঁড়ায়। স্বাস্থ্যগঞ্জ হাসপাতালে রাত কেটেছে আতঙ্ক আর অস্থিরতায়। সকালে জাহাঙ্গীর অনেকটা সুস্থ বোধ করলেও বাবুল এখনো নিঃশব্দ, চোখ খুলেনি। ডাক্তার বললেন ও মানসিকভাবে প্রচন্ড ধাক্কা খেয়েছে। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে জাহাঙ্গীর বারবার নিজের অভিজ্ঞতার কথা ভাবছিল। কিভাবে সম্ভব? একটা ছায়া, সেই চোখ, সেই গলা, সেই হিমেল স্থলতা, যেন মৃত্যু তার খুব কাছে এসেছিল। ঠিক তখনই বৃদ্ধ লোকটা আবার এলো। এবার সে একটা ছোট বস্তা থেকে পুরনো দলিশ্বর একটা ছবি বের করে দিল জাহাঙ্গীরের হাতে। সেই মেয়েটিকে চিনো? ছবিতে একজন অল্প বয়সী মেয়ে, কপালে টিপ, মুখে মায়া, কিন্তু চোখ গভীর বিষণ্ণতা। জাহাঙ্গীর কেঁপে উঠল। এই মুখটা তো ছিল গতকাল। বৃদ্ধ শান্ত গলায় বলল, ওর নাম ছিল রুসনা। এই রাস্তার পাশেই একটা ইটভাটার মজুর ছিল তার স্বামী। ওরা এখানেই থাকতো। একদিন হঠাৎ খবর এলো রুসনা হারিয়ে। মাসখানেক পরে কেউ ওর হাড়গুলো খুঁজে পায়নি, কিন্তু লোক মুখে শোনা যায় ও আত্মহত্যা করেন, ওকে মেরে ফেলা হয়েছিল। জাহাঙ্গীর জিজ্ঞেস করলো, কিন্তু আমাদের পথ আটকালো কেন? বৃদ্ধ বলল, ও এখন একটা ছায়া হয়ে গেছে। সে নিজেকে হারানো বলে মনে করে। যখনই রাত গভীর হয় আর কোনো ট্রাক বা গাড়ি ওই পথ দিয়ে যায়, ও ভাবে কেউ এসেছে তাকে খুঁজিয়ে নিতে। তুমি ওর চোখে চোখ রেখেছিলে, তাই ও তোমাকে মনে রেখেছে। জাহাঙ্গীর বুঝে গেল যে কোনো সাধারণ গল্প না, এটা একটা অনাগত বিপদের ইঙ্গিত। দুদিন পর বাবুল ধীরে ধীরে সুস্থ হলো। সে কিছুই বলতে চায় না, শুধু বলে, ভাই, ওই পথ দিয়ে আমি আর যাব না। আমি ওর গলা শুনেছি, সে আমাকে জিজ্ঞেস করেছে, সে আমাকে নিজের কাছে ডাকছিল। 3 দিন পর রাতে জাহাঙ্গীর একা ডাক সারি আবার সেই রাস্তায় ফির। বুকের ভিতরে দূরে দূরে কিন্তু একটা অদৃশ্য টান তাদেরকে এনেছে। সেই জন্য অনুভব করেছে রুসনার আত্মা এখনো তার আশেপাশে। ট্রাক ধীরে ধীরে সেই বাড়াতে পায়ে দিয়ে এগিয়ে গেল। এবার রাস্তা যেন আরো নির্জন, আরো নীরব। ঠিক যেখানে আগের বার ছায়াটা দাঁড়িয়েছিল, সেখানে আবার কোনো ছায়া নেই। কিন্তু হঠাৎ রেডিও নিজে থেকে চালু হয়ে গেল। চ্যানেল নেই, শুধু পিস পিস আওয়াজ। তারপরে এক কর্কশ কণ্ঠস্বর, তুমি ফিরেছ? এবার কি আমাকে নিয়ে যাবে? জাহাঙ্গীরের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে স্টিয়ারিং চেপে ধরলো। তুমি কি চাও? এক শীতল বাতাস তার পাশ ঘিরে ফেললো টাকটাকে। জানালার পায়ে হঠাৎ একটা মুখ ভেসে উঠল। রুসনা। চোখে কান্না, কপালে রক্ত, দুধ ফাটা, কিন্তু মুখে একটা অদ্ভুত প্রশান্তি। আমার শরীর ওই বাড়ার পাশে পুঁতে রেখেছে। আমাকে যেন কেউ দেখতে না পায়, তাই তারা মাটি চাপা দিয়েছে। আমি শুধু চাই কেউ আমার হাড্ডি বুড়াগুলোকে কবর দিই। আমি শুধু শান্তি চাই। জাহাঙ্গীর হঠাৎ সাহস নিয়ে টাক থামালো। ট্রাক থেকে একটা লাইট নিয়ে সে ইটভাটায় পরিত্যক্ত জায়গার দিকে নামলো। সেখানে একটা জায়গা অনেক উঁচু করে মাটি দেওয়া, যেন সত্য চাপা দেওয়া হয়েছে। হঠাৎ একটা কাক চিৎকার দিয়ে উড়ে গেল। জাহাঙ্গীর উঠতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে মাটির নিচ থেকে বেরিয়ে এলো কিছু হাড়, পচা কাপড় আর একটা টিপ। সে থমকে দাঁড়ালো। আর গোড়ার মাঝে একটা পয়সা পড়েছিল, 1 টাকার পুরনো পয়সা, মাঝখানে ফুটো, যা রুসনা সবসময় গলায় পড়তো।
তারপরে সে জাহাঙ্গীর কি করবে ভাবতেছিল। পরে সে এমন অবস্থায় পার্শ্ববর্তী একটা মসজিদের পাশে গেল, সেখান থেকে ইমাম সাহেবকে নিয়ে আসলো। ইমাম সাহেবকে নিয়ে আসার পরে সাথে আরো 2-3 জন গ্রামবাসী আসলো। আসার পরে তারা আবার এই কবরস্থানের কাছে আসলো। আসার পরে প্রশ্নার হাড়গুলো যেসব জিনিস পেয়েছে পচা গলিত অবস্থায়, এগুলো তারা ইসলামী নিয়মে দাফন করল। এরপর রাতে ফেরার সময় ট্রাক চলছিল খুব শান্তভাবে, কিন্তু এক সময় পেছনে আয়নায় সে দেখতে পেল রোশনা দাঁড়িয়ে, মুখে একটুখানি হাসি, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে ওই পাড়ার পাশে আর কেউ ছায়া দেখেনি। বাবা ওই সুস্থ হয়ে আবার কাজে ফিরেছে, তবে সে এখন দিনে গাড়ি চালায়। আর জাহাঙ্গীর, সে এখনো মাঝে মাঝে বলে, সব ভূত খারাপ না, কেউ কেউ শুধু একটু শান্তি চায়। এই ছিল রাতে গাড়ি চালানো ড্রাইভারের জাহাঙ্গীরের ঘটনা। আমি পরবর্তী ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে তান বানিয়াচং গোপীগঞ্জ, সময় 1975 সাল। বানিয়াচংয়ের একটি প্রাচীন গ্রামে বাস করতেন এক বিখ্যাত ফকির বাবা। নাম ছিল তার মাওলানা কাদের ফকির। তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী, এমনটাই বিশ্বাস করত গ্রামের মানুষ। কেউ বলে তিনি নাকি জিন ধরতেন, কেউ বলে তিনি মৃতদের সঙ্গে কথা বলতে পারতেন। তবে সব থেকে ভয়ঙ্কর কাহিনী শুরু হয়েছিল তার এক শিষ্যকে নিয়ে। সেই ছেলেটির নাম ছিল রোহিত। গ্রামের অনাথ ছেলে। ফকির বাবা তাকে নিজের কাছে রাখতেন। ধীরে ধীরে তাকে শিখিয়ে দিয়েছিলেন যার ফোক, তাবিজ, কবচ, এমনকি আত্মা ডাকার গোপন মন্ত্র। দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেল। রহিম অপারদর্শী হয়ে উঠল মন্ত্রতন্ত্রে, তাবিজ, কবচে। এক রাতে ফকির বাবা ঘুমিয়ে পড়ার পর রহিম চুরি করে তার বইয়ের তলে থেকে এক পুরনো হাতের লেখা খাতা নিয়ে পড়তে শুরু করলো। খাতাটি লেখা ছিল এক নিষিদ্ধ তান্ত্রিকের মন্ত্র, কালডাগের বিদ্যা। সেই বিদ্যা ব্যবহার করলে মৃতদের আত্মা ডেকে আনা যায়। রহিম সে রাতে এক পুরাতন বট গাছের নিচে বসে সেই মন্ত্র পড়ে ফেলে। ঠিক মধ্যরাতে হঠাৎ পুরো গ্রামে জ্বর উঠে যায়। বাতাস ছুটে আশেপাশে শুয়োপোকার গন্ধ কুকুরের এক চোখ চিপকান করতে থাকে। যারা ফকির বাবার ঘরের পাশে ছিল, যারা ফকির বাবার ঘরের পাশে থাকতো, তারা দেখে ঘরের ভেতরে আগুনের মতো লাল লাল আলো জ্বলছে। আর রহিমের কণ্ঠে যেন কারো আর্ত চিৎকার মিশে গেছে। সকালবেলায় ফকির বাবা মৃত্যুবরণ করেন। রহিমকেও খুঁজে পাওয়া যায় বট গাছের নিচে, মৃত, চোখ খোলা কিন্তু মৃত। মুখে ছিল এক অদ্ভুত হাসি এবং জিভটা কামড়েছিল সে নিজেই। তারপর থেকে প্রতি বছর ঠিক সেই রাতে গ্রামের লোকেরা বট গাছের নিচে রহিমের ছায়া দেখতে পায়। কেউ কেউ বলে ভোরের আগে সেই জায়গা গেলে কানে কণ্ঠস্বর ভেসে আসছে। কেউ কেউ বলে রাতের বেলায় সেই বট গাছের নিচে গেলে অদ্ভুত কিছু শব্দ ভেসে আয়। আমি ভুল করেছিলাম। আর ফকির বাবা তাকে কখনো দেখা যায়নি। তবে মাঝে মাঝে রাতে কেউ কেউ বলে গ্রামের কবরস্থানের পাশ দিয়ে গেলে এক লোক বসে বসে আরেকজনকে কিছু শেখাচ্ছে। মাথায় ফকিরের মতো পাকড়ি, কিন্তু মুখটা কুয়াশার মতো স্পষ্ট।
ভালোভাবে দেখা যায় না। এই ছিল ফকির বাবা তার শিষ্যের ভয়াবহ ঘটনা। আমি পরবর্তী জীবনে চলে এসেছি। ঘটনাটি আশা করি সবার কাছে ভালো লাগবে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার চুনারঘাট গ্রামে। হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা বেশ চুপচাপ সবুজে বেড়া একটা জায়গা। চা বাগানের গান, পাখির ডাক আর দূরের পাহাড়ে নিষ্পাশে একটা অনন্ত প্রাচীনতা মিশে আছে এই জায়গাটায়। এই শান্ত পরিবেশের ভেতরে কিছু এমন কাহিনী গড়ে উঠেছে যেগুলো দিনের আলো ভুলে তাকিয়েও রাত নামতেই দিতে চায়। আর এমনই এক রাতে ঢাকা থেকে আগত প্রত্নতাত্ত্বিক ডক্টর আরিফুল ইসলাম এসে পৌঁছান চুনারঘাটের এক পুরনো জমিদার বাড়িতে। বাড়িটার নাম রায়ের কুটি। 1857 সালের দিকে নির্মিত হয়েছিল এটি। তখনকার এক জমিদার বাড়ি। জমিদারের নাম হেমন্তনাথ রায়ের ভাই বাবা হিসেবে। কিন্তু আশ্চর্যজনকভাবে জমিদারের বংশটি হঠাৎ করে বিলুপ্ত ঘটে 1924 সালে। কারো জানা নেই কেন বা কিভাবে। সবার মুখে শুধু কানাঘুষা। রাত নামার পর ওই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আছে। দেখা গেছে চাঁদের নিচে চন্নারি দাঁড়িয়ে আছেন, সাদা কাপড় পরা, সাদা শাড়ি পরা। এসব গল্প অনেক দিন ধরে চলে আসছে। ডক্টর আরিফুল হক এসব কুসংস্কার শেষ করে দেন। তিনি এসেছেন ইতিহাস করতে, ভূত নয়। তবে রাতের প্রথমটায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রায়ের কুটির সামনে দাঁড়ালে মনে হয় যেন সময় এখানে থেমে আছে। বিশাল হওয়ার ফটক, গা এখন মরিচা ধরা, কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ভিতরে ঢুকতেই ডক্টর আরিফুলের মনে হলো যেন কিছু একটা তাকে লক্ষ্য করেছে। হালকা শীতল হাওয়া বইছে, অথচ দিনটি ছিল অনেক বড়। তিনি বাড়ির ভেতরে পা রাখলেন। হাটের মেঝে কোকে উঠল। তার পায়ের নিচে দেওয়াল রং চিহ্ন, তবু কোথাও কোথাও অদ্ভুতভাবে যেন আপনার কিছু চিহ্ন যেতে আছে। পুরনো শঙ্খ, ত্রিশূল আর কিছু লেখা, যা সমৃদ্ধি সংস্কৃত ভাষার। তার সঙ্গে ছিল স্থানীয় সহকারী, যার নাম সাকিব। স্যার, জায়গাটা একটু অদ্ভুত লাগে, আপনি কি রাতেও এখানে থাকবে? আরে শাকিল, ভূত পেত বলে কিছু নেই, এসব শুধু গায়ের লোকের গালগপ্প। সাকিব একটু কাপা গলে বলল, তবুও স্যার, কেউ এখানে রাত কাটায় না। এর সময় একজন দারোয়ান ছিল, কিন্তু কিন্তু কি, সে নাকি এক রাতে উদাও হয়ে যায়। আর তার উপরে শুধু এক জোড়া পায়ের চাপচুপ, ছাদ থেকে নিচে নেওয়া, কিন্তু কোনো উপরে ওঠার চিহ্ন নেই। প্রায় শুধু হেসে উঠলেন। এসব গল্প তো আমরা গবেষণায় পুরো একসাথে। চলো ভেতরে গরুগুলো দেখি। তারা ঘুরতে ঘুরতে পৌঁছালেন উপরের তলায়, যেখানে জমিদারের ব্যক্তিগত লাইব্রেরি ছিল তুলে দাঁড়ানো। দরজা ছিল অর্ধেক খোলা। ভিতরে ঢুকতে এক চাকসা দিয়ে ভরে গেল উপরটা পুরোনো কাগজ, কাঠ আর যেন পচা কিছু। হঠাৎ করে বাতাসটা থমকে গেল। চারদিকে অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। একটা দাতব শব্দ, ঠিক যেন মেঝের উপরে কিছু লোহার জিনিস টেনে নেওয়া হচ্ছে। ডক্টর আরিফ পেছনে তাকালেন। স্বাভাবিকভাবে কিছুই নেই, কিন্তু শাকিল তখন কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি দেখেছি ঘরের কোনায় এক ছায়া, এক নারীর মতো সাদা কাপড়ে। ডক্টর আরিফ চুপ করে তাকলেন। কিছু একটা যেন তিনিও অনুভব করলেন। তারপর হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল জোরে, আর বইয়ের তাকের ভেতর থেকে যেন কারো গলা এলো, তোমরা কেন এসেছ? দরজাটা জোরে বন্ধ হওয়ার পরে ধরে নিঃশব্দতা নেমে এলো। শুধু শাকিলের কাঁপা নিঃশ্বাস আর আকাশে দুলে একটা পর্যানিত শব্দ।
ডক্টর আরিফ সাহেব সাহস করে এগিয়ে গেলেন দরজা থেকে, কিন্তু দরজা যেন ভেতর থেকে সে যেন আটকে রেখেছে। সাকি আলোটা একটু উপরে, টাকের দিকে ধরো। আলোর নিচে ধরা পড়লে একটা পুরনো কাঠের বাক্সের গায়ে লাল রঙের আঁচড়ের তোদা, যেন কারো নখের আঁচড় হতো। ডক্টর আরিফ ধীরে ধীরে বক্সটা খুললেন। ভিতরে একটা ধূসর কাপড়ে মুড়ানো পুরনো ডায়েরি। কাগজগুলো প্রায় নষ্ট, কিন্তু কিছু লেখা আছে এখানে, খুলে যাচ্ছে। ডায়েরির প্রথম পাতায় লেখা, 1 ফাল্গুন 1924। আজ রাতে আর পারছি না। হেমন্ত বাবুর আদেশে রক্তপাত। আমি তা সহ্য করতে পারছি না। রক্তে ভেজা অরুন্ধতী সে আর নেই। স্যার, অরুন্ধতী? ডক্টর মুঞ্চুগুলা বললেন, সম্ভবত জমিদারের কন্যা বা কেউ শিখে দেন। এই নামটা এখানকার কেউ বলেছিল? সাকরি মাথা নাড়ল। হ্যাঁ স্যার, তবে আমার দাদার মুখে শুনেছি এবারে এক নারী নাকি রাতের আধারে পুকুরবাকের জীবন্ত খবর দেওয়া হয়েছিল। কেউ বলে সে নিজে বিষকে মরেছে, কেউ বলে জমিদার পারস্পরিক। ডায়েরির পরের পাতায় লেখা, 3 রাত ধরে অরুন্ধতির আত্মা আমার ঘুম কেড়ে নিয়েছে। চাঁদের করিডোরে হেঁটে বেড়ায় সে খালি পায়ে, কখন হাসে কখন কাঁদে। হেমন্ত বাবু পাগল হয়ে যাচ্ছে। তিনি বলছেন, ও আমার মত, ও আমার সর্বনাশ। ডক্টর আরিফ শুকিয়ে গেল। এই তারিখ শেষ হচ্ছে 21 ফাল্গুন, ঠিক যেদিন হেমন্ত রায় ঝড়। হঠাৎ করে জানালা দাতব শব্দ। আলো পেলে দেখা গেল জানালার বাইরে একজন নারী, মুক্ত আকাশে কিস্তি পাকা দূর থেকে গড়িয়ে পড়েছে কারো জুতো। তারপরে দৃশ্য। সাকির চিৎকার করে উঠল, স্যার চলুন এখান থেকে বের হই। কিন্তু তখন ঘরের কোণ থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, ডায়েরিটা ছেড়ে দাও, আমার ব্যথা চেয়ে গেল না। ডায়েরিটা ছেড়ে দাও, আমার ব্যথা চেয়ে গেল না। ঘরটা যেন ধীরে ধীরে জমে আসছে। সুতল ভারী হাওয়া যেন জমাট পাচ্ছে ডক্টর আরিফ আর সাকিয়ার চারপাশে। বাহিরের চা বাগানে কাবিয়েরা রাতের আকাশে সুর মিলিয়ে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে, যেন কারা কাঁদছে। ডায়েরির শেষ কথায় লেখা ছিল, আজ রাতই শেষ। অরুন্ধতী আবার এসেছিল, বলেছে সে আমাকে নিয়ে যাবে। আমি জানি আমি আর বাঁচব না। হেমন্তবাবু গোপনে গোড়া যোগ্য করেছে, বলেছে আত্মা বেঁধে রাখবো, কিন্তু আত্মা কি কখনো কারো বাঁধানো থাকে? এই এলাকার নিচে রক্তের চাপ। আর ডায়েরির শেষ বাক্য, আমার গলায় ছায়া নামছে। আলোর মধ্যে ঘোর অন্ধকার। হঠাৎ একটা শব্দ, টক টক টক। মাঠের দিকে কেউ যেন কাঠের বাতি ঢুকছে। স্যার, কেউ যেন বাইরে হাঁটছে। আরিফ কাপা গলায় বললেন, না সাথে কেউ না, এটা ওই আত্মা। ঘরের বাহিরে করিডোরে তারা ছুটে গেলেন। গাছের ছাদের আলো ফেলে চলে একটা সাদা শাড়ি পরা নারী ধীরে ধীরে চলে যাচ্ছে কুটিরের পেছন দিকে, এখানে ছিল পুরনো পুকুর ঘাট। স্যার, এটা কি অরুন্ধতী? চলো তাকে অনুসরণ করি। পেছনে পুকুর ধারে গিয়ে তারা দেখতে পেল পাথরের শিরের নিচে কারা যেন পুড়ে রাখা মাটি। সেখানে দাঁড়িয়ে আছে সেই নারী, তার পা নেই, শুধু আটক পর্যন্ত চার মতো যাত্রা হয়ে গেছে। সে গাইলোকে বলল, সে আবারও বলে, আমি কিছু চাইনি, শুধু ভালোবাসা।
জমিদার আমায় বন্ধ করে দিয়েছিল এই পুকুর ঘাটে জীবন্ত, আর আমার আর্তনাদ কেউ শুনেনি। আর ছবি দুটো এখন শুধু পাকা, নানা সময়ের অভিশাপ যেন জমাট বেঁধে আছে সেখানে। ডক্টর আগে বললেন, তুমি মুক্তি চাও? পরে অন্ধতির আত্মা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, দাদিটা পুকুরে দাও, এটাই আমার দেলা। ডক্টর আরিফ গাড়িটা হাতে নিলেন, কিন্তু তখনই পেছন থেকে কণ্ঠ এলো, না, ওটা দিও না, আমি তাকে এখানেই চেয়েছি, আমার চিরন্ত উপহাস, অরুন্ধতী আমার, মিথ্যে পড়ো আমার। এক বিকট ঝাপড়ায় পুকুরের পাশে ছায়া ঘন হয়ে উঠল। এবার আর অরুন্ধতী নয়, তা হেমন্তনাথ রায়। মৃত্যুর পরেও সে আটকে আছে। সে চোখে এলো ডায়েরির দিকে, আরিফের হাত থেকে কেটে মুখে ডায়েরিটি। একটা পেশা তিল ছিটকে পড়লো পুকুরের পাড়ে। ডক্টর আরিফ চিৎকার করলেন, তোমার অধিকার শেষ, অতীতের ফাঁক আর ভবিষ্যতের পথে থাকবে না। আর তিনি ডাহিকা চুড়ে দিলেন পুকুরের গভীর জলে। জলদাত করে কেটে উঠল, যেন পুকুরটা চিৎকার করে উঠল একসাথে। অরুন্ধতী ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো চাঁদের আলোর মধ্যে, আর সেই চা হেমন্ত নাক ঘূর্ণিতে ডুবে গেল। তারপরে আবার নিস্তব্ধতা, শুধু দূরে একটা চড়ুই পাখি রাখছে। আর গায়ের কুড়ির পেছনে দাঁড়িয়ে ডক্টর আরিফের চোখে জল। তোমার গল্প আমি প্রথম যদি যেটা প্রকাশ পাবে। ডক্টর আরিফের সাথে সেই রাতে আর কুটিতেটা খুব সকালে সূর্যটায় দেখায় বেরিয়ে না, বাড়িটা দরজা চুপচাপ বন্ধ হয়ে যায় পিছনে, যেন রায়ের কুটি অক্লান্ত হয়ে রুমে পড়ল। কেন্দ্র যেটা থামলেন হদওয়ান শহরের পুরাতন লাইব্রেরি, যেখানে পুরনো জমিদারের ইতিহাস নিয়ে কিছু রেকর্ড ছিল। লাইব্রেরিতে আটকাটবে করে করতে করতে তারা খুঁজে পেলেন 1925 সালের একটি খবরের কাগজ। রহস্য নম্বর দাও, হেমন্তপুর নয় পাখের আতঙ্ক, সঙ্গে একটি প্লান ছবি। তবে ছবির পেছনে কেউ একটি লাল কালি দিয়ে লিখে রেখেছিল, অরুন্ধতীকে ভুলে যাওয়ারা। সে এখনো রক্তাক্ত টিকায়। সাক্ষী বলল, স্যার, আপনি গাড়িটা কুকুরে ফেলেছেন, তাহলে এটা কে লিখলো? আরিফ সত্যি মাথা নেড়ে বলল, হয়তো সব শেষ হয়নি। ঢাকা ফেরার পর 3 রাত আর ঘুম আসে না। রাতে বিছানার পাশে দাঁড়িয়ে থাকায় আরিফকে দেখতে পান তিনি, চোখে পাকা দৃষ্টি, মুখে অভিমান, আর তার ঠোঁট কাঁপে। আমার গল্প বলা শেষ হয়। প্রথমে মনে হয়েছিল ক্লান্তি, কিন্তু প্রতি রাতে ঘুমের সময় খেয়ালে চা দেখা যায় বইয়ের তাকতির উপরে যাওয়া ডায়েরি, অথচ তিনি সেটা নিয়ে আসুন। তার দেখতে একদিন সকালে পাওয়া যায় একটি পেজ, হাতের লেখায় সেই একই লেখ, তুমি আমার নাম জানবে, আমার ব্যথাও তোমার হলো। সাক্ষীর বিল ফোন করে এত কণ্ঠে, শ্বাস, আমার ঘরে একটা মহিলা আসে, আমি দরজা বন্ধ করে রাখি, তত আয় না, তাকে ঢুকি। তখনই তারা বলছেন রায়ের কোটির সঙ্গে সম্পর্ক শেষ হয়নি, ডায়েরি জ্বলে গেল, আর গল্প বেঁচে আছে। এবং যতদিনে না সেই কাহিনী পূর্ণভাবে বলা হয়, আত্মা শান্তি পাবে না। 1898 সাল, রায়ের কোটি। অরুন্ধতী ছিল সেই সময় তার জমিদার হেমন্তনাথ রায়ের দুঃসম্পর্কে আত্মীয়তা। সে পড়াশোনা করতে কলকাতায়, কিন্তু গ্রীষ্মের ছুটিতে আসতো তোমার কাছে। তাকে নিয়ে কুটিতে সময় একটা গোপন আলোচনা ছিল। সে নাকি নতুন একটা চাঁদের নিচে দাঁড়িয়ে কিছু বলতো, কারো সঙ্গতা বলতো, অথচ সেখানে কেউ ছিল। কিন্তু হেমন্তনাথ রায় তাকে ভালোবাসতে শুরু করেন। এক সময় পরিণত স্বস্তির জমিদার ধীরে ধীরে যুক্ত ভালোবাসার চালে জড়িয়ে পড়ে। অরুন্ধতী যখন বুঝতে পারে তখন অনেক বের হয়ে গেছে। এক রাতে যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন কুটির পুরনো পাহাড়কে দিয়ে তাকে ধরে আনা হয়।